অপর জঙ্গলে এক টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টুনি অনেক বোকা ছিল, কিন্তু বোকা হওয়া সত্ত্বেও সে ছিল ভীষণ পরিশ্রমী। মা, আজকে এতটুকু খাবার কেন মা? মারে, ঘরে তো এতটুকু খাবারই ছিল রে মা, সব ফুরিয়ে গেছে। এখন যে তোকে আমি কি খাওয়াবো সেটাই ভাবছি। এখন তো যেভাবেই হোক খাবারের যোগান দিতে হবে, কিন্তু বর্ষার দিনে কি করবো রে মা? তারা মামে যখন এসব কথা বলা বলি করছিল, তখনই তাদের জানালার পাশে দাঁড়িয়ে কালু কাক সব কথা শুনছিল। সুযোগ বুঝে কালু কাক টুনির ঘরের ভিতরে আসে আর টুনিকে বলে, টুনি বোন, আমি জানালার পাশে সব কথা শুনেছি। আমি তোমাদের সাহায্য করার জন্যই এখানে এসেছি। শোনো, আমরা কিছুদিনের জন্য যদি ইগল দাদার জমিগুলো ধার নেই আর তাতে ভুট্টা চাষ করি, তারপর বাজারে বিক্রি করি, তাহলে কেমন হয় টুনি বোন বলো তো? ভালোই তো হয়, বুদ্ধিটা তো খারাপ না। চলো আমরা কালকে ইগল দাদার কাছে যাই। আচ্ছা ঠিক আছে। এরপর পরের দিন সকালে দুজনে মিলে ইগলের কাছে যায়। ইগল দাদা, তোমার জমিটা যদি একবারের জন্য আমাদের ধার দিতে, তাহলে আমাদের অনেক উপকার হতো ইগল দাদা। আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে, প্রত্যেক ফসলের ভাগ আমাকে 1/3 দিতে হবে। আচ্ছা ঠিক আছে দাদা, সে আর এমন কি কঠিন কাজ। এরপর কালু আর টুনি মিলে ইগলের কাছ থেকে জমিটা ধার নেয়। এরপর, টুনি, তুমি কাল সকাল সকাল জমিতে গিয়ে কাজ শুরু করে দিও, কেমন? কেন, তুমি আসবে না? আরে পাগলি, আমি তো আসবই। তুমি তো জানো আমি পরিশ্রম করতে কত ভালোবাসি। পরিশ্রম যে আমার রক্তে মিশে আছে, তাই না? সেটা কি তুমি জানো না নাকি? আচ্ছা ঠিক আছে কালু দাদা, আমি সময় মতো চলে আসব। এসব বলে কালু তার বাড়িতে চলে যায়। পরের দিন সকাল সকাল টুনি জমিতে চলে আসে আর একা একাই পুরো জমিটা চাষ করতে থাকে। ওইদিকে কালু কাক নাক ডেকে ঘুমাতে থাকে। এদিকে টুনি মনে মনে ভাবে, আমি তো একাই সব কাজ করে ফেললাম, কিন্তু কালু দাদা তো এখনো এলো না। দেখি তো ওর বাড়িতে গিয়ে ওর কোনো বিপদ হলো না তো আবার। এরপর টুনি কালু কাকের বাসায় যায় আর গিয়ে দেখে কালু কাক নাক ডেকে ঘুমাচ্ছে। কালু দাদা, ও কালু দাদা, তুমি জমিতে না গিয়ে এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ? আর আমি একাই কত পরিশ্রম করে এলাম। টুনির ডাকে কালু কাকের ঘুম ভেঙে যায়। আর বলো না টুনি, আমি তো জমিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, ঠিক তখনই আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে। এরপর আমি আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, এজন্যই আমি জমিতে যেতে পারিনি। তবে তুমি কোনো চিন্তা করো না টুনি, আমি কাল অবশ্যই অবশ্যই জমিতে যাব। ও আচ্ছা কালু দাদা, আমি আজ আসি। আর হ্যাঁ, কাল কিন্তু তুমি অবশ্যই জমিতে যাবে। আচ্ছা ঠিক আছে টুনি। এরপর টুনি তার নিজের বাড়িতে চলে যায়। মা, ও মা, তুমি আজকে কিন্তু আমাকে ওই ঘুম পাড়ানি গানটা বলে ঘুম পাড়িয়ে দেবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে রে মা, আয় আমার এখানে শুয়ে পড়। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, আমার সোনামণির চোখে ঘুম নেই, ঘুম দিয়ে যেও। এভাবে টুনি গান শোনাতেই টুকি ঘুমিয়ে পড়ে। এরপর টুনিও ঘুমিয়ে পড়ে। এরপর রাত গড়িয়ে সকাল হয়। মা টুকি, চল আমার সাথে জমিতে চল তুই, আমি বীজ ছিটিয়ে দেব আর তুই বসে থাকবি। আর একটু বেলা হলে তোর কালু কাকাও চলে আসবে। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি আর টুকি মিলে জমিতে যায় আর টুনি একা একা সব বীজ জমিতে ছিটিয়ে দেয়। অন্যদিকে কালু কাক বাড়িতে আরামে শুয়ে থাকে। বরাবরের মতো টুনি সব কাজ শেষ করে আবারও কালুর বাড়িতে যায়। আচ্ছা কালু দাদা, তুমি আজও জমিতে গেলে না যে? আর বলো না টুনি, আজকেও আমি জমিতে যাওয়ার জন্য বের হয়েছিলাম, তখনই আমার মা অসুস্থ হয়ে পড়ে। আমি যদি আমার মাকে তখন হাসপাতালে না নিয়ে যেতাম, তাহলে মাকে একদম বাঁচানো যেত না। মাকে নিয়ে দৌড়াদৌড়ি করে আমি খুব ক্লান্ত হয়েছিলাম, তাই একটু বিছানায় শুয়েছিলাম টুনি। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও বুঝতে পারিনি। তবে টুনি, তুমি কোনো চিন্তা করো না, আমি কাল একদম ঠিক সময়ে জমিতে যাব। আচ্ছা ঠিক আছে কালু দাদা, তবে কাল আর যেতে হবে না, 3 দিন পর জমিতে সার দিতে হবে, তখন যেও, কেমন? আচ্ছা ঠিক আছে টুনি। এরপর টুনি নিজের বাড়িতে চলে যায়। দেখতে দেখতে 3 দিন কেটে যায়। টুনি প্রতিদিনের মতো আবারও জমিতে একা একা গিয়ে কাজ করতে শুরু করে।
আর এদিকে কালো কাক বরাবরই ঘুমিয়েছিল। কিন্তু আজকে টুনি কালো কাকের বাড়িতে না গিয়ে নিজের বাড়িতে চলে আসে। মা টুকি, আমার শরীরটা খুব খারাপ লাগছে রে মা, আমি একটু শুয়ে পড়ি। তুই আজকে একটু রান্না বান্নাগুলো সেরে নিস মা। আচ্ছা ঠিক আছে মা, একা একা এত পরিশ্রম করার জন্যই তোমার শরীরটা আজ এত খারাপ হয়েছে। তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি রান্না সেরে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো মা। এরপর টুকি বাড়ির সব কাজ শেষ করে মায়ের জন্য ঔষধ আনতে যায়। ওইদিকে কালু কাক মনে মনে ভাবতে থাকে, আচ্ছা আজকে টুনি আমার বাড়িতে এলো না কেন, দেখি তো ওর বাড়িতে গিয়ে কি হয়েছে আজ ওর। এরপর কালু টুনির বাড়িতে যায় আর গিয়ে দেখে টুনি জ্বরে থরথর করে কাঁপছে। এ কি টুনি, তুমি এত অসুস্থ হলে কি করে? কালুর কথায় টুনি কোনো উত্তর দিতে পারে না। তখনই টুকি তার মায়ের জন্য ঔষধ নিয়ে আসে। এরপর টুকি টুনিকে তার ঔষধ খাইয়ে দেয় আর টুনির অসুস্থতার সব কথা টুকি কালুকে খুলে বলে। সব শুনে কালু কাকের তেমন কোনো মায়াই হয় না। সে টুনিকে রেখে নিজের বাড়িতে গিয়ে আবারও ঘুমাতে থাকে। এদিকে টুনি সারা রাত জ্বরে কাতরায় আর টুকি তার পাশে বসে সেবা করে। এরপর সকাল হয়। মা টুকি, তুই না ঘুমিয়ে এভাবে আমার পাশে বসে আছিস? তুই তো অসুস্থ হয়ে যাবি রে মা, এভাবে কাঁদছিস কেন পাগলি মেয়ে? এই দেখ মা, আমার কিচ্ছু হয়নি। মা, মা, বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে। এখন তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে যে আমার কেউ থাকবে না মা, আমি যে নিঃস্ব হয়ে যাব। তুই শুধু শুধু চিন্তা করছিস মা, আমার তো কিচ্ছু হয়নি, আমি সুস্থ হয়ে গেছি তো। চল তো জমিতে একটু জল দিয়ে আসি। তারপর দুজনে মিলে জমিতে জল দিয়ে আসে। এরপর দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। এদিকে ভুট্টাও হয়ে যায় আর সেগুলো আবার পরিপক্ক হয়। এরপর টুনি কালু কাকের বাড়িতে গিয়ে বলে, কালু দাদা, কাল ফসলগুলো কাটতে হবে, তুমি অবশ্যই আসবে কিন্তু। এতগুলো ফসল তো আর আমি একা কাটতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই ঠিক সময়ে চলে আসবো টুনি। এরপর টুনি নিজের বাড়িতে চলে যায়। এভাবে টুনি গাছ থেকে সব ভুট্টাগুলো আলাদা করে। এরপর ফসল ভাগাভাগির সময় চলে আসে। ঠিক সে সময়ে কালু কাক জমিতে আসে। আমি তো একাই সবগুলো ভুট্টা কাটলাম, তুমি কেন এলে না এতক্ষণ? আর বলো না, এবার আমিই যা অসুস্থ ছিলাম, তাই একটু হাসপাতালে গিয়েছিলাম, তাই আমি আসতে পারিনি টুনি। কিন্তু ভাগাভাগির সময় তো মিস করা যাবে না, তাই না? তুমি তো জানোই আমি কত পরিশ্রম করি, আমার রক্তে পরিশ্রম যে মিশে আছে। তাই বলি কি, তুমি এই গাছগুলো নাও, আর আমি তো বেশি পরিশ্রম করি তাই না, তাই আমি এই ভুট্টাগুলো নেই। বোকা টুনি কালু কাকের এসব চালাকি একদম ধরতে পারে না, তাই সে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তারা যখন এসব কথা বলছিল তখনই পুরো আকাশ কালো মেঘে ছেয়ে যায়। তখন টুনি তাড়াতাড়ি করে ভুট্টা গাছগুলোর আড়ালে লুকিয়ে পড়ে আর কালো কাক তাড়াতাড়ি করে ভুট্টাগুলো নিয়ে যেতে ধরে। ঠিক তখনই একটা বাজ পড়ে কালুর মাথার উপর আর কালু সেখানেই ছটফট করতে করতে মারা যায়। আর টুনি গাছের নিচে থাকায় ওর কোনো ক্ষতি হয় না। আর তার কিছুক্ষণ পর ঝড় থেমে যায় আর টুনি ভুট্টাগুলো নিয়ে নিজের বাড়িতে চলে যায় আর কালোর নিথর দেহ সেখানেই পড়ে থাকে। আরে আরে, বাহিরে তো দেখছি অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তবে আগামী 3 দিন বৃষ্টি না থামলেও কোনো সমস্যা নেই, কারণ আমার ঘরে যে অনেক দানা মজুদ আছে। তাহলে তো এখন আর পড়াশোনা করতে হবে না, তাই না মা? পড়াশোনা করতে হবে না আর স্কুলেও যেতে হবে না, শুধু ঘরে বসে বসে খাবার খেয়ে ঘুমিয়ে দিনটা কাটিয়ে দেওয়া যাবে, তাই না মা? বলো। ওরে আমার পড়াচুনি মেরে, শোনো মেয়ের কথা। শোন মা, জীবনে বড় হতে হলে, খাবার খেতে হলে, পরিশ্রম করতে হলে মন দিয়ে পড়াশোনা আর অনেক পরিশ্রম করতে হবে, তবেই না আমরা অর্থ উপার্জন করতে পারবো আর অনেক সুখে থাকতে পারবো। ও মা, এগুলো আবার তোমাকে কে শিখিয়েছে গো? এগুলো আমার মা আমাকে শিখিয়েছে সোনা, তাই তো আমি এগুলো শিখেছি। আর এখন আমি তোর মা হয়ে এই শিক্ষাগুলো তোকে দিচ্ছি, আর এই শিক্ষাগুলো এখন তোকে গ্রহণ করতে হবে, বুঝেছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার শিক্ষা শিক্ষিত হয়ে অনেক বড় হব। এভাবেই তারা মা মেয়ে খুনসুটি করতে থাকে। এমন সময় কে যেন টুনির দরজায় কড়া নাড়তে থাকে। একে একে কালু দাদা, এই অসময়ে তুমি আমার বাড়িতে কেন এসেছো?
আসলে টুনি, আমার ঘরের সব খাবার যে শেষ হয়ে গেছে আর আমার ছানারা খাবারের জন্য কান্নাকাটি করছে। তুই আমাকে দয়া করে একটু খাবার দে না রে বোন। আমি তোমাকে খুব ভালো করে চিনি কালু দাদা, তুমি অনেক অলস আর তুমি তো একদমই পরিশ্রম করো না। আর তোমার আজকে পরিশ্রম না করার কারণে আজ তোমার ঘরে কোনো খাবার নেই। এমন অলস পাখি আমি একদম সহ্য করতে পারি না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও আর অন্য কোনো জায়গা থেকে খাবার খুঁজে নাও, যাও বলছি। প্লিজ টুনি, দয়া করে আমার বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমাকে কিছু খাবার দিয়ে দে। এই বৃষ্টির সময় আমি যে কোথাও কোনো খাবার পাবো না রে, সেটা কি তুই জানিস না? মা, ও মা, তুমি কালু আঙ্কেলকে একটু খাবার দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নাও, এই এক বাটি খাবার তুমি তোমার ছানাদেরকে খাওয়াবে আর বৃষ্টি কমে গেলে খাবার খুঁজে আনবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে রে টুনি। কালু কাক টুনির দেওয়া খাবারগুলো নিয়ে বাড়িতে ফিরে যায় আর খাবারগুলো কাকুলিকে দিয়ে সব ঘটনা খুলে বলে। এত করে তোমাকে আমি বললাম একটু পরিশ্রম করো, আর পরিশ্রম করে আমার কথা যদি তুমি শুনতে তাহলে আর অন্যের কাছে এভাবে হাত পাততে হতো না। হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। যাও যাও, এবার নিচে গিয়ে নিজের কাজ করে নাও। কাকলি আর কোনো কথা না বাড়িয়ে নিজের কাজে চলে যায়। দেখতে দেখতে বনে রাত নেমে আসে। ওদিকে বান্টি আর সুখী বাপের বাড়ি থেকে নৌকায় করে আসছিল। হঠাৎই অনেক বৃষ্টির কারণে তাদের নৌকাটা মাঝ নদীতে থেমে যায়। বান্টি, আমার যে ভীষণ ঠান্ডা লাগছে, তুমি দয়া করে কিছু একটা করো বান্টি, আর তাড়াতাড়ি করে ঘাটে যাওয়ার ব্যবস্থা করো। আমি আর কি করব বলো তো সুখী, আমি তো নৌকা চালানোর অনেক চেষ্টা করছি, কিন্তু নৌকার কি যে হলো, নৌকাটা একদমই চলছে না। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না কি যে হলো। বান্টি আর সুখী নৌকা চালানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই নৌকা চালাতে সক্ষম হয় না। এদিকে মুষলধারে বৃষ্টি পড়ার কারণে দুজনেই কাঁপতে থাকে, আর হঠাৎই একটা বড় ঢেউ এসে নৌকাটা ডুবিয়ে দেয়। বান্টি, বান্টি, আমি যে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি যে ডুবে যাচ্ছি, বাঁচাও। আমার এই ডানাটা তুমি ধরো, তুমি কিন্তু একদম আমার ডানাটা ছাড়বে না। সুখী বান্টির ডানা শক্ত করে ধরে আর বান্টি কোনো রকমের সাঁতরে গিয়ে পাড়ে উঠে যায়। আমার যে খুব ভয় করছে বান্টি, চারদিকে কেমন চমচমে হয়ে আছে, গা চমচমে ভাব, আর কি ঘুটঘুটে অন্ধকার দেখো। আরে আরে, কি অবস্থা সুখী, তোমার মাথা থেকে রক্ত ঝরছে কেন? তোমার মাথা কি করে ফাটলো আর রক্তই বা ঝরলো কেন? আমার মাথা তো ফাটেনি, তাহলে এই রক্ত কোথা থেকে এলো? বান্টি, উপরে তাকিয়ে দেখো, পেতনি, দেখো দেখো। তোরা দুজন কিনা আমাকে দেখে ফেলেছিস, তবে তো তোদের দুজনকে দেখা দিয়ে খেতে হয়। পেতনি, আমরা অনেক বিপদে পড়ে এখানে এসেছি, তুমি আমাদের না খেয়ে দয়া করে আমাদের সাহায্য করো। আমরা তো আর তোমার কোনো ক্ষতি করিনি গো, যে তুমি তার প্রতিশোধ হিসেবে আমাদের দুজনকে খাবে। তা অবশ্য তোরা একদমই ঠিক বলেছিস রে। তা বলি, তোরা আবার এখানে কি করে এলি? এখানে তো সচরাচর কেউ আসে না, আর তাছাড়া আমি বা তোদের কি করে সাহায্য করতে পারি বলতো? এরপর বান্টি পেতনিকে সব ঘটনা খুলে বলে। পেতনি, আজ রাতটা আমাদের এখানে কোনো নিরাপদ স্থানে রেখে কাল সকালবেলা আমাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত অস্থির হোস না, তোরা আয় আয় আমার পিছু পিছু, আমি তোদের সব ব্যবস্থা করে দিচ্ছি। ও মা, কত সুন্দর গাছের উপরে একটা ঘাসের ঘর, আমার তো ঘরটা অনেক পছন্দ হয়েছে। দেখো বান্টি, কি সুন্দর একটা ঘাসের ঘর। তোরা আর দেরি করিস না, তোরা বরং এই ঘাসের ঘরে ঢুকে পড়, আর বাকিটা সকাল হলে বুঝতে পারবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো পেতনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো। তোরা এই ঘরের ভেতরে সব ধরনের খাবার পেয়ে যাবি রে, তাই ঘরের ভেতরে ঢুকিয়ে খাবার দাবার খেয়ে তোরা বরং শুয়ে পড়। এসব কথা বলে পেতনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে বান্টি আর সুখী সেই ঘাসের ঘরের ভেতরে ঢুকে পড়ে, আর ভেতরে থাকা খাবারগুলো খেয়ে ওরা দুজন ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে আসে, তবুও বৃষ্টি থামার কোনো নামই নেই। বান্টি আর সুখী ঘরের দরজা খুলে পুরো অবাক হয়ে যায়। বান্টি, আমরা তো দেখছি আমাদের বনে চলে এসেছি গো, দেখো দেখো, সবাই বৃষ্টির কারণে কোথাও যেতে না পেরে সবার ঘরের দরজায় বসে আছে। সুখী, আমি তো আমার চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছি না গো। বান্টি আর সুখী এইসব দেখে ভীষণ খুশি হয়। তারপর তারা দুজন বৃষ্টিতে ভিজে সবাইকে সব কথা খুলে বলে। এই সব কথা শুনে কালুর মনে অনেক লোভ হয়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায়।
এখন তো অনেক রাত হয়েছে, বান্টি নিশ্চয়ই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই সুযোগে আমাকে আমার কাজটা করতে হবে। কালু চুপি চুপি বৃষ্টিতে ভিজে সুখীর বাড়িতে ঢুকে খাবার চুরি করার জন্য, কিন্তু বোকা কালু খাবার চুরি করার ধান্দায় অন্য সবকিছু সে ভুলে যায়। ওরে বাবারে, ওরে মারে, জ্বলে গেল গো, জ্বলে গেল, আমার পেছন চলে গেল। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। কালুর এমন চিৎকার শুনে বান্টি আর সুখী ঘুম থেকে উঠে পড়ে, আর তারা দুজনে জল ঢেলে কালুর লেজ থেকে আগুন নেভায়। কালু দাদা, তুমি আমাদের কাছে চাইলেই তো আমরা তোমাকে খাবার দিয়ে দিতাম। তোমাকে আর এত কষ্ট করে চুরি করতে হতো না। চুরি করা যে মহাপাপ গো, আর তার শাস্তিও তুমি পেলে, দেখেছো তো? আমি যে লজ্জিত, আমি আর কোনোদিনও এভাবে চুরি করব না। আমাকে তোমরা ক্ষমা করে দাও। দেখো দেখো, তোমরা দেখো, আমার লেজটা কতখানি পুড়ে গেছে। কালু কাক তার নিজের ভুল বুঝতে পারে, আর সে মাথা নত করে সেখান থেকে উড়ে তার বাড়িতে চলে যায়। টুনি, এই টুনি, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। কোথায় গিয়ে যে বসে আছে কে জানে। আজ শুধু আসুক, আসুক বাড়িতে, আমি ওর ডানা কেটে ওকে ঘরে বন্দি করে রাখবো। এই গো টুনির মা, এত চিৎকার চেঁচামেচি কেন করছো? কি হয়েছে? বলি ভর দুপুর বেলায় তো তোমার চিৎকারে আর বাড়িতেই থাকা যায় না। আর বলো না গো, মেয়েটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কাজের বেলা আমি চিৎকার করে করে মরবো, অথচ আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাবো না। আর অসময় ঠিকই বাড়িতে থাকবে জানো। গিয়ে দেখো, হয়তো কোনো খালে বিলে পদ্ম তুলছে, আর নয়তো কারো পেয়ারা গাছে বসে পেয়ারা চুরি করে খাচ্ছে। না গো মাসিমা, আমি তো পেয়ারা না গো, আম চুরি করেছি। খাবে তুমি একটা? খাও খাও, খেয়ে দেখো না দুটো, ভারী মজার আম। তোরও সব চুরি করা আমকে আমি আমার পাপের বোঝা বাড়াতে চাই না। আমি বরং এখন যাই। দাঁড়া দাঁড়া, আজ তো তোকে আমি ঝাঁটাপিটা করে ছাড়বো। তোকে আমি কত করে বলেছি অন্যের কাছের জিনিসে একদম হাত দিবি না, তবুও কি তোর লজ্জা হয় না নাকি রে? হ্যাঁ, ও মা, আমার সোনা মা, আমার লক্ষ্মী মা তো তুমি। এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। আমি সত্যি বলছি, আর কোনোদিনও আমি চুরি করব না। আমি তো তোমার বাধ্য মেয়ে হয়েই থাকবো মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইবারের মতো আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু এর পরের বার যদি এরকম করিস তবে সেদিন আমি তোকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব, এই আমি বলে দিলাম। হয়েছে হয়েছে, আমাকে আর অত ভয় দেখাতে হবে না। এবার নাও তো নাও, আমার জন্য খাবার তৈরি করো। সেই সকালবেলা একটু খেয়েছিলাম কি না খেয়েছিলাম, এখন তো ক্ষুধায় আমার পেটটা একদম চোচো করছে মা। মিনু টুনির জন্য খাবার বাড়তে চায়। এদিকে টুনি বাহিরে আনমনে জানালা দিয়ে কিছু একটা দেখছিল। এমন সময় সুখী পায়রা চিৎকার করতে থাকে, আমার জানা, আমার জানা হারিয়ে গিয়েছে, আমার জানা, দয়া করে আমার মেয়েটাকে তোমরা আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মেয়েকে। সুখী দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়েকে খুঁজে এনে দিচ্ছি গো। এরপর টুনি সুখী পায়রাকে রেখে পারুলের খোঁজে বেরিয়ে পড়ে। ওই তো পারুল, কিন্তু পারুল কালুর সাথে কেন? তার মানে কি কালু পারুলকে অপহরণ করেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা কালু। এরপরে টুনি কিছু গাছের পাতা ছিঁড়ে নিয়ে পাহাড়ের উপরে ওঠে। কালু দাদা, আরে ও কালু দাদা, বলছি তুমি এখানে কি করছো গো? আমি তোমাকে কত জায়গায় খুঁজলাম আমার কথা বলবো বলে, কিন্তু আমি তো তোমাকে কোথাও খুঁজে পেলাম না গো। আরে আরে টুনি যে, তা বলছি কি বলবি বল, আমার কান তো খোলাই আছে, যা বলবি বল, আমি তো শুনতেই পাচ্ছি। আসলে কালু, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, আর এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এগুলো হলো ঔষধি পাতা, বুঝেছো? এগুলো তুমি খেলে আরো সুন্দর হয়ে যাবে, আর তখন তো সব মেয়েরাই তোমার পিছু পিছু ঘুরে বেড়াবে। তাই নাকি রে? তাহলে দে দে, আর দেরি কেন, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। কালো টুনির হাত থেকে সে ঔষধি পাতাগুলো নিয়ে খেয়ে ফেলে।
ওরে বাবা রে, ওরে মা রে, এ আবার আমার কি হলো? আমার এত বায়ু কেন বের হচ্ছে? আর এসব বায়ুর এত গন্ধই বা কেন? এই টুনি, আই তুই আমাকে এসব কি খাওয়ালি রে? আমার যে বায়ু আর থামছেই না। যা করেছি বেশ করেছি, দুষ্টু কাক কোথাকার, তোকে আমি শাস্তি দিয়েছি, বুঝেছিস তো? এরপর টুনি পারুলকে তার পিঠে বসিয়ে নিয়ে সেখান থেকে উড়ে জঙ্গলে ফিরে আসে। আর পারুলকে সুখী পায়রার হাতে তুলে দেয়। দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর হঠাৎই একদিন মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এই বৃষ্টিতে তো অনেক মাছ ধরা যাবে, আমি বরং মাকে কোনো কিছু না জানিয়ে মাছ ধরতে চলে যাই। আমি ফিরে এলে না হয় মা আমাকে কটা কথাই শোনাবে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। এরপর টুনি জাল নিয়ে নৌকায় করে মাছ ধরতে যায়। আর তখনই হঠাৎ করে দমকা হাওয়া বইতে থাকে। টুনি নৌকাটা দমকা হাওয়াতে এপাশ ওপাশ করতে থাকে। হতে হতে এক পর্যায়ে টুনির নৌকাটা জলে ডুবে যায়, আর টুনিও জলে ডুবে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন টুনির জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটা অচেনা জায়গায় দেখতে পায়। এই কি, এখানে তো দেখছি কেউ নেই। মা, মা, আমাকে তুমি নিয়ে যাও মা, আমি যে ভুল জায়গায় আটকে গেছি মা, কোথায় কোথায় তুমি? টুনির এমন চিৎকার যেন কেউই শুনতে পায় না, কিন্তু হঠাৎ করে টুনি কারো আওয়াজ শুনতে পায়। এই মেয়ে, তুমি আর সামনে এগিয়েও না, সামনে যে তোমার জন্য ঘোর বিপদ। কে কে তুমি? তুমি আমার সামনে কেন আসছো না? আর আমাকে কে শেষ করে দেবে? জল রাক্ষসী তোমাকে মেরে ফেলবে। কে? তুমি এসব কে বলছো? আমি একদম ঠিক কথাই বলছি। আমি হলাম অচিনপুরের যুবরাজ। আমি এখানে এসেছিলাম শিকার ধরার জন্য, কিন্তু তখনই যে আমি জল রাক্ষসীর সামনে পড়ে যাই, আর তখনই তার নজর আমার উপর পড়ে। সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি না করাতে সে ভীষণ রেগে যায়, আর তারপর সে আমাকে এই গাছের ভেতরে বন্দি করে রাখে। একে, তুমি এসব কি বলছো কি? তোমার কি তবে মুক্ত হওয়ার কোনো উপায় নেই? আছে তো, একটা উপায় আছে। তাই? তাহলে আমাকে বলো, কি কি সেই উপায়? এই জঙ্গলের শেষের দিকে একটা বিরাট গাছ আছে, আর সেই গাছের উপরে আছে একটা বিরাট ফুলকপির ঘর, আর সেই ঘরের মধ্যেই আছে একটা আগুন কাঠি। সেই আগুন কাঠি এনে যদি আমাকে স্পর্শ করানো যায়, তবে যে আমি আবারও আগের মতো হয়ে উঠবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি উড়ে উড়ে সেই গাছের কাছে যায়, আর গিয়ে দেখে সত্যি সত্যি একটা ফুলকপি ঘর রয়েছে গাছের ডালে। এরপর টুনি সেই গাছের ডালের ফুলকপি ঘরের ভেতরে ঢুকে পড়ে। সে যেই না আগুন কাঠি হাতে নেয়, তখনই সেখানে জল রাক্ষসী প্রকট হয়। পুচকি মেয়ে, তোর কি না এত বড় সাহস? তুই আমার আগুন কাঠিতে হাত দিয়েছিস? দে, ওটা আমাকে এক্ষুনি ফিরিয়ে দে, দে বলছি, নইলে তোর কপালে দুঃখই আছে। না না, এটা আমি তোকে কিছুতেই দেব না। টুনি আগুন কাঠিটা নাড়াতে আগুন কাঠি থেকে আগুন বের হয়ে রাক্ষসীর শরীরে লাগে। অমনি রাক্ষসী সেখানে বধ হয়ে যায়। তাছাড়া আগুন কাঠি যে সৎ লোকের কাছে গেলে আগুন কাঠির শক্তি দ্বিগুণ বেড়ে যায়, সেটা কেউই জানতো না। এদিকে রাক্ষসী মারা যাওয়ায় যুবরাজও গাছ থেকে মুক্ত হয়ে বেরিয়ে নিজের আসল রূপে ফিরে আসে। তোমাকে যে অনেক ধন্যবাদ। চলো, তোমাকে আমি বাড়িতে পৌঁছে দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাজকুমার, ঠিক আছে, চলো। এরপর তারা দুজনে নিজেদের জায়গায় ফিরে যায়। আর সবাই সবার মতো করে সুখে শান্তিতে থাকতে লাগে।